গ্রামে এক গরিব লোক ছিল যার নাম ছিল রামু। রামু নিজের বউ সুমিতা আর দুই বাচ্চার সাথে এক পুরনো ঝুপড়িতে থাকত। শীতের রাত ওদের জন্য খুব কঠিন ছিল। হে ঈশ্বর, এমন মনে হচ্ছে যেন এই ঠান্ডা আমাদের এই ভাঙা ঘরটাকে পুরোপুরি নষ্ট করে ছাড়বে। এরম বলো না গো। আরে কি এরকম বলো না, তুমি দেখতে পাচ্ছ তো এরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে, বরফ পড়ছে, যে আস্তে আস্তে জানলা দরজা সবই ভেতরে ঢুকে পড়ছে। তো এখনো মনে হচ্ছে ঈশ্বরই আমাদেরকে রক্ষা করতে পারবেন গো। মা, আমাদের বাড়িটা কি ভেঙে যাবে? না রে বাবা, ঝুপড়ি উঠবে না। তোর বাবা এমনি ভয় পাচ্ছে আর আমাদেরও ভয় দেখাচ্ছে। আর হ্যাঁ, একটা কথা মেনে নে, যদি এরম হাওয়া এভাবেই চলতে থাকে তাহলে আমাদের তাড়াতাড়ি কিছুই করতে হবে ঝুপড়ির, নয়তো আজ নয়তো কাল আমরা সত্যি বেঘর হয়ে যাব। সুমিতার কথা শুনে রামু কিছুক্ষণের জন্য চুপ করে গেল। এত বছরের পরিশ্রম সত্ত্বেও ও এখনো অবধি নিজের পরিবারের জন্য পাকা বাড়ি বানাতে পারল না। ও প্রত্যেক দিন কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতো। আমি জানি সুমিতা, তুমি আর মান্ডু কত কষ্ট সহ্য করছো, কিন্তু কি করি বলো, মজুরি করে যা পাই তার মধ্যে রুটিটা জুটে গেলেই যথেষ্ট, জানো তো। আরে তুমি তো খারাপ ভাবলে, আমি তা না মারিনি। আমি শুধু মনের কথা বললাম। কখনো কখনো ভাবি যদি আরেকটু পড়াশোনা করতে হয়তো আমাদের অবস্থা অন্যরকম হতো। কিন্তু ছাড়ো গো, যা আছে তাতেই ভালো থাকা উচিত। সুমিতার কথায় রামুর একটু শান্ত হলো, কিন্তু মনে মনে ওর ভেতরে এক আগুন জ্বলে উঠল। ও ভাবল, যদি ও পাকা ঘর না বানাতে পারে তাহলে কি এমন কিছু করতে পারে যাতে ও ঠান্ডা থেকে বাঁচতে পারে। তখনই ওর মাথায় ওর বন্ধু মোহনের খেয়াল এলো, একজন বৈজ্ঞানিক যে সব সময় অদ্ভুত অদ্ভুত প্রয়োগ করত। পরের দিন সকালে রামু নিজের নেক ইরাদার সাথে মোহনের বাড়ি পৌঁছালো। ওখানে মোহনকেও নিজের সব চিন্তার কথা বলল। রামু আমার ভাই, একদম সময় মতো চলে এসেছিস তুই আমার কাছে। তার মানে ওই ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো একটা উপায় আছে বলছো তার নাকি? হ্যাঁ একদম, আমি একটা নতুন চেষ্টা করছিলাম জানিস তো। এমন একটা মেশিন বানানোর চেষ্টা করছি যেটা ঠান্ডা হাওয়া থেকে এনার্জি বের করে দেবে। কি, হাওয়া থেকে এনার্জি? এরকম মেশিনও পাওয়া যায় বুঝি? এখনো পর্যন্ত নেই, কিন্তু কয়েকদিনের মধ্যেই কলেজের পেছনের দিকে যে বরফের গুহাটা রয়েছে না, একটা পুরনো মেশিন আমি ওখানে পেয়েছি। আয় তোকে আমি দেখাচ্ছি। মোহন রামুকে নিজের প্রয়োগশালায় নিয়ে গেল। এই দেখ, এই হলো সেই মেশিন। হায় ঈশ্বর, এ তো বিশাল বড় গো। হ্যাঁ, কিন্তু যখন আমি এটা চালাই না, এর মধ্যে থেকে গরম হাওয়া বেরোতে শুরু হয়, ঠিক যেন মনে হলো কোন একটা হিটার। তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যেটাকে ভালো করে তৈরি করব, আর এর প্রথম প্রয়োগ তোর এই বাড়িটার ভেতরেই হবে। শুধু এর মধ্যে তোকে একটু সাহায্য করতে হবে ভাই। মোহনের কথা শুনে রামুর চোখে চমক এলো। ও খুশি খুশি হ্যাঁ করল। দুজনে মিলে সেই মেশিনটা ঠিক করতে লাগলো। শোনো গো, সত্যি কি মোহন দাদা কোনো মেশিন বানাচ্ছে যেটা কিনা আমাদের ঠান্ডা থেকে বাঁচাবে? হ্যাঁ হ্যাঁ সুমিতা, এইবারে ঠান্ডাকে আমরা হারিয়েই ছাড়বো। তার মানে হলো যে এই বছর আমরা ঝুপড়িতেও শান্তিতে থাকবো। আর ঠান্ডাও লাগবে না, তাই না মা? হ্যাঁ আমার বাবা। রামু আর মোহন দুজনে সারা দিন পরিশ্রম করতে লাগলো, কিন্তু আফসোস এখনো অবধি মেশিন চালু হলো না। ওহো, ভুলটা আমি কোথায় করছি? আরে কি হলো মোহন, তুই এরকম চিন্তা করছিস কেন বলতো? আরে চিন্তা করব না তাহলে কি করি বল ভাই। আরে দুজন মিলে এত পরিশ্রম করলাম, কিন্তু এই মেশিনটা তো চলছেই না। মনে হচ্ছে যা পড়াশোনা করেছি, অভিজ্ঞতা, এর সামনে সবকিছু ফেল হয়ে যাচ্ছে রে। মোহনকে এইভাবে নিরাশ দেখে রামু ওকে ভরসা দিল। দেখ মোহন, তুই হার মেনে নিস না ভাই, আমরা তো পরিশ্রম করছি, একদিন এই মেশিনটা অবশ্যই চলবে রে। রামুর কথা শুনে মোহন একটু শান্ত হলো, কিন্তু ওর মনে ভয় বসে গেছিল। যদি অসফল হয় তাহলে ও রামুকে দেয়া কথা কি করে পূরণ করবে। হ্যাঁ ঈশ্বর, আমি যে কোথায় ভুল করছি।
সমস্ত প্রচেষ্টা বারবার অসফল হচ্ছে কেন? আমি যদি সফল না হই তাহলে বেচারা রামু একেবারে হার মেনে নেবে। আমার জন্য না হয় অন্ততপক্ষে ওর জন্য আমাকে এই পরীক্ষা সফল করতেই হবে। এমনিতে তো মোহন খুবই জেদি ছিল, কিন্তু আজ ও নিজের অসফলতায় ভয় পাচ্ছিল। তার কারণ হলো রামু। আজকাল যেখানে মানুষ একটু চিন্তাতেই নিজেদের হাত তুলে দেয়, সেখানে নিজের বন্ধুর জন্য সারাদিন পরিশ্রম করল মোহন সত্যি একজন আদর্শ। ভগবানের কাছে প্রার্থনা করার পর মোহন আবার নিজের কাজে লেগে গেল। ও সারাদিন ওই মেশিন পরিষ্কার করতে লাগলো। আর হঠাৎ তখনই একটা অদ্ভুত জিনিস হলো। আরে এটা আবার কি? এতদিন ধরে আমি এটাকে লক্ষ্য করিনি কি করে? মোহন মেশিনের নিচের কোনো অংশে কিছু একটা লেখা দেখতে পেল। 163085। এটা আবার কি ধরনের নাম্বার? মনে হচ্ছে এটাকে খুঁজে বের করতেই হবে। মোহন তৎক্ষণাৎ পুরো মেশিন ভালো করে দেখতে লাগলো। তখনই হঠাৎ দরজায় আওয়াজ দিল। এই যে মোহন দাদা, আরে ক্ষমা করো, একটু দেরি করে ফেলেছিলাম। আরে এটা তুমি কি করছো? রামুর আসতেই মোহন ওকে সব বলল। দুজনে আবার একসাথে মেশিনকে গভীরভাবে দেখতে লাগলো। আর সেই অবধি ওরা মেশিনের সব থেকে পেছনের অংশে একটা ছোট লকার দেখতে পেল। মোহন নিজের চাবি বার করলো আর লকার খুললো। ভেতরে একটা নাম্বার প্লেট দেখা দিল। আরে এটা আবার কি? এখানে তো একটা নাম্বার প্লেট রয়েছে। কি হয়েছে মোহন? শোন রামু, এখানে একটা নাম্বার প্লেট দেখতে পেয়েছি আমি। এটা তো ভালো কথা, হয়তো এটাই হয়তো সেই নাম্বার যেটা আমরা খুঁজছিলাম। আচ্ছা আমরা চেষ্টা করে দেখি না হয়। হ্যাঁ হ্যাঁ, ওই কাগজের টুকরোটা আমাকে দে তো, যার মধ্যে নাম্বারটা লিখেছিলাম। রামু তৎক্ষণাৎ সেই কাগজ আনলো আর মোহন সময় নষ্ট না করে মেশিনে নাম্বার টিপতে শুরু করলো। 16308R5। এই না, হয়ে গেছে। যেই ও শেষ নাম্বার টিপলো, হঠাৎ মেশিন জোরে কাঁপতে লাগলো আর চালু হয়ে গেল। আরে মোহন, এটা তো চলতে শুরু করে দিয়েছে রে। আরে সেটাই তো, এতদিন ধরে আমরা জান লড়িয়ে দিয়েছিলাম, আর একটা নাম্বার আমরা যেই দিলাম চালু হয়ে গেল বেটা। যাক বাবা, এটাকে বন্ধ করে তো ঝুপড়ির মধ্যে নিয়ে যাই চ। রামু খুশিতে হ্যাঁ করলো আর দুজনে মিলে মেশিন নিয়ে বেরিয়ে পড়লো। শেষমেশ তোর ঝুপড়ির মধ্যে আমরা ঢুকে পড়লাম, কি বলিস? কিন্তু যেই ও এদিক ওদিক দেখলো, ও অবাক হয়ে গেল। ঝুপড়ির চারপাশে মাটির দেয়াল দিয়ে বানানো ছিল, যেটা যে কোনো সময় পড়ে যেতে পারে। দরজা আর জানলা শুধু নামের ছিল, যেখান থেকে আসা ঠান্ডা হাওয়া পুরো ঝুপড়িকে নাড়িয়ে দিচ্ছিল। আরে রামু, তোর অবস্থা সত্যিই খুব খারাপ ভাই। আরে কি আর বলি মোহন, আমার তো জীবনটা যেমন রয়েছে সেইভাবে চলছে, কি করব। কিন্তু এখন সব কিছু পাল্টে যাবে। তোর এই গরমওয়ালা মেশিনটা না সব ঠিক করে দেবে, কি বলিস? একদম। মোহন ঝটপট মেশিন চালু করলো। মেশিন কাঁপতে লাগলো। তারপর সেখান থেকে একটা তেজ রশ্মি বেরোলো আর আওয়াজ এলো। আমার নাম হলো ইয়াসুকি 101। আমি আপনাকে কি সাহায্য করতে পারবো? আরে এ তো কথাও বলে দেখছি। আরে দাঁড়া রামু, দাঁড়া, এবার দেখ এর কামাল। এই যে ইয়াসুকি টেন্ট, তোমাকে স্বাগত জানাই এই ছোট্ট ঝুপড়িতে। তোমার প্রথম কাজ হলো রামুর এই ছোট্ট শীতল ঝুপড়িটাকে গরম আর ভালো ঘরে পরিণত করো। মোহনের কথা শুনে মেশিন জোরে চমকাতে লাগলো। আস্তে আস্তে ও জোরে জোরে ঘুরতে লাগলো আর একটা তীব্র গোল রশ্মি ছড়াতে লাগলো। ওরে বাবা রে, এটা আবার কি হচ্ছে? আরে আমিও তো জানি না বাবা। দেখতে দেখতে 10 মিনিট কেটে গেল। মেশিন ঘোরা বন্ধ হলো আর যেই দৃশ্য সবার সামনে ছিল সেটা দেখে সবাই অবাক হয়ে গেল। আরে এটা আবার কি রে? সত্যি আমার বাড়িটাই তো পাল্টে ফেললো দেখছি। হ্যাঁ মোহন, তুই শেষমেশ কি বানিয়েছিস বলতো? আরে সেটা তো আমিও জানি না রামু। যেখানে প্রথমে মাটির দেয়াল ছিল, সেখানে এখন চমকদার ইটের দেয়াল ছিল। ঠান্ডা হওয়ার জায়গায় ভেতর উষ্ণ ছিল। ঝুপড়ি এখন পাকা সুন্দর বাড়ি হয়ে গেছিল। এই মেশিন তো জাদুকরনি গো, এই তো আমাদের স্বপ্ন পূরণ করে দিল। ধন্যবাদ। আমি একজন ক্রিয়েটার মেশিন, যে নিজের জাদুই ঊর্জার সাথে নতুন জিনিস বানাতে পারে। অনেক বছর আগে বৈজ্ঞানিকরা নিজেদের প্রয়োগের জন্য আমায় বানিয়েছে, কিন্তু এক দুর্ঘটনায় এক বরফিলি গুহায় আমায় ফেলে দেয়া হয়। তখন থেকেই আমি নিষ্ক্রিয়, কিন্তু এখন আপনাদের সবার জন্য আমি আবার সক্রিয়। এখন আমি নিজের সব অসম্পূর্ণ মিশন পূরণ করতে পারবো। মেশিনের কথা শুনে মোহন, রামু আর পুরো পরিবার অবাক ছিল আর খুশিও।
কারণ ওই মেশিন বিনা কিছু চেয়ে রামুর সব থেকে বড় স্বপ্ন পূরণ করে দিল, একটা নিজের পাকা ঘর।